আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সারা দেশে 494 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। চেয়ারম্যানদের জায়গায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024-এর ধারা 13 ঘ প্রয়োগ করে বাংলাদেশের 494 উপজেলা চেয়ারম্যানদের স্ব পদ হতে অপসারণ করা হলো। প্রজ্ঞাপনে মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়াও 323 পৌরসভা চেয়ারম্যান ও 60 জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। গেল 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। শেখ হাসিনা সরকারের 16 বছরে দেশ থেকে পাচার হওয়া $100 বিলিয়ন ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ডের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে অংশ নেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। আমির খসরু জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বৈঠকে এইসব বিষয়ে আলোচনা হয়েছে। অর্থনীতি, ভঙ্গুর খাত, রপ্তানি ইত্যাদি বিষয়ে আলোচনার কথা জানান তিনি। তবে এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় গোলযোগ করে বিএনপি নেতাকর্মীর উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আশকারায় ব্যাংক দখল, লুটপাট আর অর্থ পাচারের আরেক খলনায়ক এস আলম গ্রুপ প্রভাব খাটে ইসলামী ব্যাংক সহ দেশের 7টি ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক বাণিজ্যিক গোষ্ঠীটি। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাটের পাশাপাশি সিঙ্গাপুরে 1 লাখ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। আর্থিক খাত ধ্বংসকারী এস আলম গ্রুপের এইসব কেলেঙ্কারির চুম্বক অংশ তুলে ধরছেন সেলিম মালিক। 2017 সালের 5 জানুয়ারি দেশের ব্যাংক খাতের অবিস্মরণীয় দিন। দ্য ইকোনমিস্টের অনুসন্ধানে এদিন সামরিক গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা তৎকালীন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও একজন ব্যবস্থাপনা পরিচালককে ঢাকা সেনানিবাসে অবস্থিত সেনা সদরে তুলে আনেন, বাধ্য করেন পদত্যাগ করতে। এর কয়েক ঘন্টা পরে সভা ডেকে এস আলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় ও গ্রাহকের বিশ্বস্ত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের বিনিয়োগ 10,414 কোটি টাকা। আইন অনুযায়ী দেশের সব শাখা মিলিয়ে গ্রুপটি ঋণ নিতে পারবে সর্বোচ্চ 2,500 কোটি টাকার কিছু বেশি। কিন্তু গত 7.5 বছরে ইসলামী ব্যাংকে হরিলুটের আখড়ায় পরিণত করে এস আলম গ্রুপ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রামের এক খাতুনগঞ্জ শাখাতেই এস আলমের ঋণ 67,000 কোটি টাকা। 1,562 কোটি টাকা ফান্ডেড ঋণ নেওয়ার অনুমতি থাকলেও গ্রুপটি তুলে নেয় 22,000 কোটি। আইন ভেঙে 1,042 কোটি টাকা নন ফান্ডেড ঋণ সীমার বিপরীতে লুট করে 45,000 কোটি টাকা। এছাড়া এস আলম গ্রুপের কোম্পানিগুলো চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার বিভিন্ন শাখা মিলিয়ে আরও ঋণ নেয় 36,680 কোটি টাকা।
2017 সালে ইসলামী ব্যাংক দখলের প্রায় 9 মাসের মাথায় একই কায়দায় সোশ্যাল ইসলামী ব্যাংকের দখলও নেয় এস আলম গ্রুপ। ওই সময় ব্যাংকটির বিতরণ করা মোট ঋণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে প্রায় 35,000 কোটি। নতুন 15,000 কোটি টাকা ঋণ নেওয়ার বড় অংশই তুলে নেয় এস আলম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এভাবে নানা কৌশলে আরো 5টি ইসলামিক ধারার ব্যাংক নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। লুটপাটের ফাঁদে পড়ে যেগুলো এখন পরিচালন অর্থের ঘাটতিতে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘাটতি প্রায় 8,500 কোটি টাকা, ইসলামী ব্যাংকে 7,128 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 4,243 কোটি, ইউনিয়ন ব্যাংকের ঘাটতি প্রায় 3,000 কোটি। এছাড়া গ্লোবাল ইসলামী ও কমার্স ব্যাংকের ঘাটতি 1,038 কোটি টাকা। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে কেন্দ্র ব্যাংকের নাকের ডগায় বসে এস আলম গ্রুপ কেবল একের পর এক ব্যাংক খালি করেই ক্ষান্ত হয়নি, এর বড় একটি অংশ পাচার করেছে বিদেশে। গণমাধ্যমের তথ্যে গত এক দশকে সিঙ্গাপুরে অন্তত 2টি হোটেল, 2টি বাড়ি, একটি বাণিজ্যিক স্পেস সহ বেশ কিছু সম্পদ কিনেছে, যার আর্থিক মূল্য প্রায় $1 বিলিয়ন বা 1 লাখ কোটি টাকার বেশি। অবৈধ উপায়ে এত সম্পদ উপার্জন করেও শেষ পর্যন্ত রক্ষা হচ্ছে না এস আলম গ্রুপের। বিভিন্ন সূত্র মতে ইসলামিক ব্যাংক সহ এই গোষ্ঠীর প্রায় সবগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেলিম মালিক, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে আহতদের পুনর্বাসন করতে হাসপাতালগুলোতে তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে একথা জানান উপদেষ্টা। এ সময় ঢাকা মেডিকেলে ভর্তি আহতদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুচিকিৎসা দেওয়ারও নির্দেশনা দেন তিনি। বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করতে পারবে না সরকার, তবে আহতদের পুনর্বাসনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকের থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। প্রত্যেকটা হাসপাতাল থেকে রেজিস্টার্ড পেশেন্ট যারা আছেন তাদের লিস্ট আমরা নেওয়া শুরু করছি। আমরা ডেটাবেস তৈরি করব, সেই ডেটাবেস ধরে নাম, স্থান, যোগাযোগ ঠিকানা, আমরা একটা ডেমোগ্রাফিক ম্যাপ করব। ছাত্র আন্দোলনের ঘটনা তদন্তের জন্য জাতিসংঘ তদন্ত দল বাংলাদেশে আসবে। তাদের সব ধরনের সহায়তা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। উপদেষ্টা জানান, আন্দোলনের সময়ে ঘটে যাওয়া সব ঘটনা তদন্ত করবেন তারা। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে। মানে ওইটা পাঠানোর সময় আমাদের থেকে তারা কী ধরনের হেল্প পাবে বা তারা আমাদের কী ধরনের হেল্প করবে, এই 3টা ব্যাপারে আলাপ হয়েছে। গুমের শিকার ব্যক্তিদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে নিখোঁজদের স্বজনরা। রাজধানীর সচিবালয়ের সামনে এই মানববন্ধন থেকে বিক্ষোভ করেন তারা। আয়না ঘর সহ র্যাব, পুলিশের হেফাজতে যত ব্যক্তিকে গুম করে রাখা হয়েছে অবিলম্বে সবার মুক্তি দাবি করেন বিক্ষুব্ধ স্বজনরা। পরে 7 দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে স্মারকলিপি দেন তারা। বকুল মিয়া পলাতক ছিল, ওনার কল লিস্টে ভাইয়াকে পায়, ভাইয়াকে ট্র্যাকিং করে নিয়ে গেছে। ভাইয়ার নাম, ফেস ভ্যালু কিছুই ছিল না, এলাকায় যে রুবেল নামে কেউ ছিল ওরা জানেই না। সম্পূর্ণ ট্র্যাক করে আমাদের সামনে থেকে এসে নিয়ে গেছে বাসা থেকে। গুম করার 7 মাস পরে কথা বলছে, কয়েকদিন লাগার কথা বলাইছে। পরে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে ওই যে ফিঙ্গারপ্রিন্ট আসলো, তখন মোবাইলটা অফ করে দিছে। তারপর শেষ কয়েকদিনে 5-6 মাস আগে কথা বলছি, ওই লোকটাকে আমি চিনি না, অস্বীকার করে লাইছে। বিভিন্ন দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। শাহবাগ মোড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত। রাজধানীতে চলাচলকারীদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন।
আমি এই মুহূর্তে শাহবাগে রয়েছি। শাহবাগে আজকে ঢাকা সারা বাংলাদেশে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেই কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন প্রায় 14,500 কমিউনিটি ক্লিনিকের তারা আজকে এই শাহবাগের একটি অংশ কিন্তু আটকে সেখানে আন্দোলন করছেন। তারা রাজস্বকরণের তাদের চাকরি রাজস্বকরণের দাবিতে তারা এসেছেন। পাশেই কিন্তু আবার আরেকটি হাসপাতালের তারাও দাবি করছেন। তো আর এর আগে আমরা যেটি দেখেছি যে সচিবালয়ের সামনে বেশ কয়েকটি সংগঠনের সংস্থার তারপর হলো যারা এই পর্যন্ত গত 14 বছরে গুম হয়েছেন তাদের স্বজনরা তাদের ফিরে পেতে সেখানে হাজির হয়েছেন। এছাড়া আমরা যেটা বলতে পারি যে আরও বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে আজকে অনেকেই বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমে এসেছেন। তো আমরা সচিবালয়ের সামনে যেটি দেখেছি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের IGA ও তথ্য আপা প্রকল্পের কর্মচারীরা আজকে নেমে এসেছেন তাদের চাকরি রাজস্বকরণের দাবিতে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কর্মকর্তারা রয়েছেন তারাও রাজস্বকরণের দাবিতে চলে এসেছেন। এছাড়া আমরা দেখেছি যে ইউরোপে যাওয়ার জন্য যারা টাকা দিয়েছেন বিভিন্ন একটি কোম্পানিকে, সেই কোম্পানি এখন লাপাত্তা রয়েছেন। তাদের প্রায় অনেকে 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন, সেই টাকা ফেরতের দাবিতে অনেকে এসেছেন। আবার বিডিআর বিদ্রোহের সময় 76 ব্যাচের যারা রয়েছেন তারা এখনো কাজে যোগ দিতে পারেনি, তারাও কিন্তু আজকে সেই তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে এসেছেন। তো আসলে পুরো ঢাকা শহরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে এই যে দাবিগুলো নিয়ে তারা রাজপথে নেমে এসেছেন তাদের। তো সেই দাবি সেক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সড়ক কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সচিবালয়ের সামনে যে প্রধান সড়ক সেটি বন্ধ হয়ে গিয়েছে। এদিকে শাহবাগের একটি সড়ক বন্ধ। তো যার ফলে দেখা গেছে যে পুরো ঢাকা শহরেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আরেকটি জায়গায় যেটি বসুন্ধরার সামনেও কিন্তু আবার ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। তো আমরা দেখেছি এইসব দাবি দেওয়া নিয়ে যখন তারা রাস্তায় নেমেছেন পুরো ঢাকা শহর কিন্তু যানজটে আজকে এখন মানুষ যারা রয়েছে বিভিন্ন জায়গায় মাত্র 5 কিলোমিটার রাস্তা যেতে কিন্তু প্রায় 2 ঘন্টারও বেশি সময় লাগছে। তো পুরো ঢাকা শহরই এখন কিন্তু যানজটে কবলিত। আসলে সবাই পুরো গাড়ি ঘোড়া বেশিরভাগ রাস্তায় আমরা দেখেছি একবারে স্তব্ধ হয়ে রয়েছে। তো এই হলো এখনকার আসলে ঢাকা শহরের পরিস্থিতি। শরীয়ত, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের কলেজ ছাত্র আকরাম হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 108 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নগরীর 5 লাইশ থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা জোসনা বেগম। অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোলাগুলিতে মাছ ব্যবসায়ী মিলন নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান সহ 62 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কুমিল্লার কোটবাড়িতে মাসুম মিয়া নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটির মেয়র তাহসিন বাহার সূচনা সহ 62 জনের নাম উল্লেখ করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে 2018 সালে নির্বাচনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মিজানুর রহমান সহ আওয়ামী লীগের 18 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া সব সহিংসতার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম ICSF। শনিবার কিছু বিষয়ে উদ্বেগ ও পরামর্শ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ককে একটি খোলা চিঠি দেয় আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও ন্যায় বিচারের পক্ষে কাজ করা সংগঠনটি। বলা হয়, যেহেতু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তা করা জাতিসংঘের লক্ষ্য, তাই ICSF বিশ্বাস করে তদন্তের ক্ষেত্রে 5 আগস্টের আগে পরের সব ঘটনা যেন দেখা হয়। Other rights are quashed. It is urgent that we devise ways to counter warmongering. রেলের টিকিট নিয়ে টাস্কফোর্স গঠন করা হবে, পাশাপাশি কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে
রেল সেক্টরে ভবিষ্যৎ করণীয় শীর্ষক বৈঠকে এসব কথা জানান তিনি। বৈঠকে রেলের টিকিট কালোবাজারি রোধ, সময় মতো ট্রেন ছাড়ার ব্যবস্থা, মনিটরিং জোরদার করা, রেলের জমি দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। রেল সচিব এম.এ. আকমল হোসেন আজাদ, রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী, রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা 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 চলবে না, আগে চলছে, এটা 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 চলতে পারে না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স ইয়ে করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নম্বরগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। দর্শক, খান আলামিনের রিপোর্টটি এখন দেখুন। সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান এখন সংবিধান সম্মত। বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচন তাই শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে। তবে এই বিধানটি সংবিধানে ছিল না। আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ কয়েকটি বিষয়ে ২০১১ সালে ৫ম সংশোধনী আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়। এর মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের বিধান নিয়ে আসে তৎকালীন শেখ হাসিনা সরকার। পাশাপাশি সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয় জাতির পিতা হিসেবে। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর জায়গায় করা হয় ৫০। এই সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন। পঞ্চদশ সংশোধনী একটা প্যাকেজ, যদি পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হয় তাহলে পুরোটাই হবে। তারপর আমরা যদি জাতি হিসাবে আমরা মনে করি এটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, এটা অন্তর্ভুক্ত হবে পরবর্তী সংশোধনীর মাধ্যমে। শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের ডিভিশন বেঞ্চ রুল জারি করেন। কারণ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দশম এবং একাদশ সংসদের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার ব্যবস্থা বাতিল করা হয়। কাজে এটা অ্যাপিলেট ডিভিশনেরও একটা আদেশের পরিপন্থী। কাজে এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে, এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া, আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। খান আলামিন, RTV, ঢাকা। কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হওয়া বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার চার্জশিট দিয়েছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ CID। তবে রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত আদালতে দাখিল করা চার্জশিটে হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি তদন্তকারী সংস্থাটি। তদন্তকারী সংস্থা ১২০০ পৃষ্ঠার অভিযোগপত্রে সাবেক MP আনার হত্যার ঘটনায় অন্যতম ২ আসামি কসাই জিহাদ ও সিয়ামকে অভিযুক্ত করেছে। একই সঙ্গে হত্যা করার আগে এবং পরে কিভাবে আনারের মরদেহ লোপাট করা হয় তারও বিবরণ তুলে ধরেছেন CID তদন্তকারী কর্মকর্তা। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা
দেখা দিয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল সহ উপকূলীয় জেলাগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে থেমে চলা কয়েক দফায় বৃষ্টিতে নিম্নাঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার বিষয় জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বৃষ্টির কারণে বরিশালে জলাবদ্ধতা ও জনগণের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, বৃষ্টির কারণে সাধারণ মানুষের জনজীবন কিন্তু একদমই ভেঙে পড়েছে বা স্থবির হয়ে পড়েছে, এমনটি আমরা দেখেছি। আমি এখন আছি বরিশালের কিন্তু একদম মূল শহরে, বরিশাল নগরীর কাউনিয়া জানক সিংহ রোডে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমি যত সামনে যাব তত কিন্তু মানে পানি আরো বেশি। এবং শুধু এই জানকী সিংহ রোডই নয়, বরিশালের যে অন্যান্য যে আরো সড়কগুলো রয়েছে, যেমন একদম প্রাণকেন্দ্র সদর রোড, বগুড়া রোড, নবগ্রাম রোড থেকে শুরু করে অন্যান্য যে শহরগুলো সেগুলো কিন্তু একদম তলিয়ে গিয়েছে এবং অন্যান্য এলাকাগুলো কিন্তু একদম পানির নিচে। যেমনটি আপনাকে একটু বলতে চাচ্ছি যে এছাড়াও যে বরিশালের অন্যান্য আরো 10টি উপজেলা রয়েছে একদম নিমজ্জিত, কিন্তু সেই নিম্ন অঞ্চল আসলে পানির নিচে যে এলাকা বা নদীবেষ্টিত যে এলাকাগুলো, সেই এলাকাগুলোর অবস্থা কিন্তু আরো শোচনীয়। আমরা এমনটাই তথ্য নিয়েছিলাম বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং বরিশাল ফায়ার বরিশালে আবহাওয়া অধিদপ্তরের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই বরিশালে শুধু রেকর্ড করা হয়েছে 90 মিলিমিটার বৃষ্টিপাত। এটি কিন্তু বরিশাল বিভাগের মধ্যে, অর্থাৎ 6 জেলার মধ্যে বরিশালে সর্বোচ্চ, আর সর্বনিম্ন আছে 18 মিলিমিটার, সেটি হচ্ছে বরগুনাতে। তো বরিশাল এই যে তথ্যের মধ্যে একটি তথ্য আমরা পেয়েছি যে ইতিমধ্যেই যে নদী বন্দর রয়েছে বরিশালের পটুয়াখালী, বরিশাল বিভাগের যে পটুয়াখালী জেলা পায়রা সমুদ্র বন্দর, সেখানে 3 নম্বর সমুদ্র বিপদ সংকেত দেখানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমরা কোস্টগার্ডের সাথে কথা বলি। তারা বলছেন যে তারাও নদীতে টহল ব্যবস্থা জোরদার রেখেছেন এবং সেখানে যেই যানবাহনগুলো চলে তাদেরকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আর বরিশাল শহরের যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা একদম খেটে খাওয়া মানুষগুলো দেখেছি তারা স্তব্ধ হয়ে চলেছে। তার কারণ হচ্ছে গত কদিন যাবৎ বৃষ্টিতে তারা মানুষগুলো, তারা রিক্সা বা ভ্যান বা কাঁচামাল নিয়ে যারা ব্যবসা করে তারা নামতে পারছে না, বা নদীতে যারা মাছ শিকার করে তাদেরও এখন একটি শোচনীয় অবস্থা। তো সব মিলিয়ে যদি বলি সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল এবং সড়কের অবকাঠামোর কারণে এই পানিগুলো নামতে পারে না, অল্প বৃষ্টিতেই ভরে যায় শহর। তারাও দাবি করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিভাগ ড্রেনেজ ব্যবস্থা সুন্দর করলে পানিগুলো থাকবে না হয়তোবা। ফারিয়া, এই ছিল বরিশাল থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। ইন্টারনেট সেবা প্রদানকারী আইএসপি ব্যবসার অধিকার প্রদান সহ বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কোয়াব। রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের সামনে এই মানববন্ধন করে তারা। এতে বক্তব্য দেন কোয়াবের সভাপতি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী। এই সময় 7(6) ধারা সহ বিটিআরসি প্রণীত সব বৈষম্যমূলক আইন বাতিল, পাইরেসির মাধ্যমে পরিবেশিত দেশি বিদেশি সম্প্রচার বন্ধ, OTT, IPTV সহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পরিবেশিত টিভি চ্যানেল ও ভিডিও স্ট্রিমিং বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং বাতিলকৃত আইএসপি লাইসেন্স পুনর্বহালের দাবি জানান তারা। লাইসেন্স যেগুলো বিগত দিনে বাতিল করা হয়েছে সেগুলো পুনর্বহাল এবং লাইসেন্সের জন্য যে আমরা আবেদন করেছিলাম সেই লাইসেন্সগুলো ইস্যু করার জন্য আপনাদের মাধ্যমে বিটিআরসি যারা সংশ্লিষ্ট আছেন কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদেরকে আমরা নিবেদন করছি। দুপুরের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।